আমার বলেন আমার ভাই বড় ভাই আমি যে সময় ক্লাস 6 এ পড়ি ভাই এই সময় আমার এলাকায় ভাই আসছিল এখন পর্যন্ত ভাইয়ের সাথে ওইভাবে আমরা সাক্ষাৎ করতে পারি না সরাসরি ভাই এখনো আসে নাই ভাই হইতে পারি নাই ভাই ইলিয়াস ভাই আমি ভাই আপনার পিকচার আমি আমার ফেসবুক প্রোফাইলে দিয়ে রাখছি ভাই এটা দেখেন আপনারা আমি এত ভালোবাসি ভাই আপনি আমাদের জন্য আমাদের বিডিআর ফ্যামিলির জন্য বিডিআর পরিবারের জন্য যা করতেছেন অতুলনীয় ভাই কিন্তু আমার ভাই আলামিন বেকুসুর কালাশ একদম প্রত্যেকটা মামলায় ভাই কালাশ পাইছে কিন্তু এই এখন পর্যন্ত বাড়িতে পারে নাই হয়তো উকিলের গাফিলতি বা আমাদের কিছু ভুল ছিল ভাই আজকের ডেটে যেন যারা সম্পূর্ণরূপে কালাশ পাইছে আগে থেকে তারা যেন আজকের ডেটে যেন না ঘুরে এই বিষয়ে ভাই আপনি একটু যতটুকু পারেন ট্রাই করেন মানে চেষ্টা করেন যাতে আজকের ডেটটা যাতে মিস না হয় জামিন যাতে হয় ডেট যাতে মানে পিছনে না যায় যারা বেকুসুর কালাশ তাদের যেন আজকে দেরি হয়ে যায় ভাই দেখবেন ভাই আর আমার অনেক ইচ্ছা ছিল আপনার সাথে যদি সরাসরি কথা বলার কখনো সুযোগ পাইতাম তাহলে কথা বলতাম যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা পাইছি আসসালামু আলাইকুম ভাই ভালো থাকেন ইনশাআল্লাহ রাসেল ভাই আপনাকে সান্ত্বনা দেওয়ার কিছু নাই আপনি সব শেষ আপনার বাবার সাথে যে দেখা হয়েছিল কথা হয়েছিল সব শেষ স্মৃতিটুকু যদি আমাদেরকে একটু জানাতেন আপনি কালকে রাতেও চলে এসেছিলেন তখনও কি মানে আপনার কি মনে হচ্ছিল যে আর দেখা হবে না নাকি আবার যাওয়ার ইচ্ছা ছিল একটাবার যাওয়ার ইচ্ছা ছিল ভাইয়া তবে একটাবার যাওয়ার ইচ্ছা ছিল আমার ভাবছিলাম যে হয়তো আজকের দিনটা হয়তো কিছু একটা হবে হয়তো তার নিয়ে হয়তো বাড়িতে আসতে পারবে হয়তো তার ঘরে সে থাকতে পারবে একটা সাজানো একটা ঘরে সে থাকতে পারবে একটা কিছুর জন্য সেটা হয় নাই ওনার সাথে আমার লাস্ট কথা হয়েছিল আপনার 12-13 দিন আগে মানে কথা বলতে পারেন ওইভাবে মানে কথা বলতে গেলে মানে কথার জড়তা চলে আসে মানে কথা বোঝাই যায় না আর কি তো উনি আমাকে মাথায় হাত বুলাই দিছিল আমার ওনাকে আমি নিজ হাতে কিছু নুডলস খাওয়াইছিলাম একটু পানি খাওয়াইছিলাম এই তো তারপরে আর ওনার সাথে আমার ওরকম ভাবে কারণ আমি বাড়িতে থাকি আমার বোন ওইখানে আছে বড় বোন আর ছোট বোন ওইখানে আছে আমার এখানে আমার সংসার দেখতে হয় এখানে কাজবাজ করতে হয় যার কারণে আমি সবসময় ওইখানে যাইতে পারি না আমি সপ্তাহে হয়তো আমি 2-1 দিন গেছি কোনো সপ্তাহে হয়তো 3-4 দিনও গেছি গিয়ে থাকছি ওনার সাথে লাস্ট কালকে যখন দেখলাম ওনার দেখা আমি সিওতে গিয়ে একটা ছবি উঠাইছিলাম বাট সেই ছবিটা আমাকে রাখতে দেয় না ডিলিট করে দিতে বলছে বলে দেখতে ছবি উঠানোর বিষয় আমি ডিলিট করে দিচ্ছি ছবিটা আমি ছবি উঠাইতে পারি নাই গতকালকে লাস্ট সন্ধ্যার দিকে ওনার সাথে আমার মানে ওনাকে আমি দেখছি আর কি তারপরে আমি চলে আসছি রাত্রি 2টার দিকে আমি বাড়িতে আসছি আর কি রাতে পুরো একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে গ্যাঞ্জাম হয়েছিল ওইখানে 3 ঘন্টার মতো জমেছিলাম যার কারণে আসতে আমার লেট হয়েছে আর আজকে সকালবেলা আমার ভাগ্না আছে এখানে আমার ভাগ্না আমাকে ফোন দিয়ে জানাইতেছে যে না তো নাই প্রিয় দর্শক আপনারা এতক্ষণ লাইভটা যারা দেখলেন আমার মনে হয় বলার আর কোনো কিছু নাই আমরা 5ই আগস্ট এই দেশ স্বাধীন হবার পরে আমার মনে হয় আমার সাথে যিনি আছেন যারা কথা বললেন এতক্ষণ কেউ চিন্তা করে নাই যে এতদিন তাদের পরিবারের মানুষদেরকে থাকতে হবে আপনাদেরকে একটু আইনি ব্যাখ্যাটা দিয়ে রাখি যাদের বোঝার সুবিধার্থে এখানে যারা আছেন এদের মধ্যে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা আছেন আরও 5 বছর 10 বছর যাবজ্জীবন ফাঁসির আসামি এরকম আসামিরা আছেন তাদের ভেতরে যাদের 10 বছর 5 বছর তারাও এই 17 বছর জেলখানায় আছেন ছাড়া হয় নাই বলা হয়েছে যে বিস্ফোরক দ্রব্য আইনে একটা মামলা সেই মামলাটায় কারণে সেটা শুনানি শুরু হচ্ছে না এই কারণে এটার কারণে তাদেরকে আটকে রাখা হয়েছে তো এই যে মানুষগুলোকে আটকে রাখা হলো 17 বছর যদি একটা আইনের কোনো বিধিমালায় যদি না হয় সেটার বিচার যদি শুরু করাই না যায় 17 বছর একজন মানুষকে তো আটকে রাখা যায় না সম্ভব না তাদেরকে আটকে রাখা হয়েছে কেন আটকে রাখা হয়েছে সেটা সবাই জানে মনে করেন আমি আমার এই ভিডিও যারা দেখছেন তাদের ভেতরে কিছু মানুষের মনে হইতে পারে যেমন ধরেন সেনাবাহিনীর কিছু মানুষজন সেনাবাহিনী যারা এখানে মারা গিয়েছেন তারাও জানেন এই ঘটনা কারা ঘটিয়েছে অবশ্যই বিডিআরের কিছু লোকজন তো সেখানে ছিলই কারা ছিল যদি নাকি আপনি মনে করেন যে যারা অপরাধী তারা ছিল তাহলে সবার আগে শেখ হাসিনাকে এই মামলাতে আটক করতে হতো সবার আগে কর্নেল মুজিব তো মারা গিয়েছেন তার সাথে কারা কোথায় কে যেত এগুলো নিয়ে কথা হতো শামস তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে কায়েস চাকরি করেছে মইনুল চাকরি করেছে তারপরে ইমরান রৌফ চাকরি করেছে এরকম অনেকেই চাকরি করেছে কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বিডিআরের কথাও যদি বলি আপনি তোরাব আলী তাকে কিছু বলা হয়নি ছেড়ে দেওয়া হয়েছে তার ছেলে লেদার লিটন তাকে কিছু বলা হয় নাই এখনো কলকাতায় বসে লেদার লিটন আওয়ামী লীগের লোকজনের সাথে মিটিং করছে অতএব এই ঘটনার পরিকল্পনাকারী যারা তাদেরকে আপনি চাকরিতে রেখেছেন তাদের সরকারি সুযোগ সুবিধা দিয়েছেন সব দোষ হয়েছে বিডিআরের সদস্যদের এখন আমার কথা হলো যে বিডিআরের সদস্যরা যদি দোষ করে থাকে মনে করেন কেউ তো মানে সেই পরিকল্পনার সাথে থাকুক কিংবা সেই সময়ের সাথে জড়িয়েই হোক 17 বছর তো জেল খাটলো তাই না এখনো যারা আছে তাদের কাউকে যদি মনে করেন সে আসামি
আপনারা তাকে আটকায় রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেই তদন্তটা সেই রায়টা দিতে হবে এখনকার যে কমিশন তাদেরকে। আমরা খুব সুস্পষ্টভাবে কয়দিন ধরে এই কথাটা বলছি যে আমরা সবাইকে ছেড়ে দেন, কেউ দোষ করে না বিডিআর, এটা আমরা বলছি না। যারা অপরাধ করেছে তাদেরকে আপনারা আটকে রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু শেখ হাসিনা যে বিচার করে দিয়ে গেছে সেই বিচারে যারা অপরাধী ছিল, যারা খুনের সাথে জড়িত ছিল তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যারা ওই পরিকল্পনার সাথে জড়িত ছিল তাদের অনেককে মেরে ফেলা হয়েছে, যাদের পরিকল্পনায় কারা কাদের সাথে মিটিংগুলো হতো 25 তারিখের আগে সেটা যেন কেউ জানতে না পারে সেজন্য তাদের মেরে ফেলা হয়েছে। তো এই পুরো তদন্ত প্রক্রিয়া, মামলার যে বিচারিক প্রক্রিয়াটা ছিল পুরোটাই ছিল শেখ হাসিনার এবং আওয়ামী লীগের ভারতের ইচ্ছা অনুযায়ী, যে কারণে ওই বিচারটা আমরা মানি না। আমরা এই বিচারে নতুন করে তদন্ত চেয়েছি। আজকে 6 মাস হয়েছে এই যে 22 তারিখে যেই শুনানিটা হলো, সেখানেও আমাদের এখানে যারা কথা বলেন তাদের ভিতরে অনেকেই 22 তারিখে বের হয়েছেন। আজকে রাসেলের বাবা, উনি হয়তো সুস্থ নয়, আসতে পারতেন না, কিন্তু ওনার বাবা তো বাসায় থাকার কথা ছিল। ওই দিনও যদি নাকি তাকে মুক্তি দেওয়া হতো, তাকে তো আপনি যদি শেখ হাসিনার বিচার মানেন, তারপরে তো ওনার সাজার মেয়াদ শেষ হয়েছিল আরো 7 বছর আগে, ওনাকে কেন ছাড়লেন না? ওনাকে এখন পর্যন্ত কেন আটকায় রাখলেন? তো আমার কথা হচ্ছে যে একটা বিশাল সমস্যা থেকে এই দেশ পার হয়েছে, বিরাট একটা সুযোগ তৈরি হয়েছিল এই দেশটাকে সাজানোর, যারা সেই সুযোগ নষ্ট করলেন, যে উপদেষ্টারা আজকে সুযোগ পেয়ে নিজের মানে বান্ধবীর মাকে তারপরে এই ডিবি ধরলে ছাড়ানোর জন্য সারা রাত জেগে থাকতে পারেন, সেই উপদেষ্টারা কয়েক ঘন্টা সময় দিয়ে একজন পিপি নিয়োগ করতে পারেন নাই। আমরা সেই 5 তারিখের পরে শুনানি থেকে বলছি যে এটা নিয়ে তাড়াতাড়ি করেন, এটা নিয়ে দ্রুত কাজ করেন। আপনারা সময় পান না, আপনাদের সময় হয় না। আপনারা রবীন্দ্র কাচারি দেখতে যাইতে সময় পান, সিনেমা দেখতে যাইতে সময় পান, মজা করতে, খেলাধুলা সবকিছুই চলতেছে আপনাদের। শুধু এই আলেম, বিডিআর, শেখ হাসিনার সময় যারা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আটক হয়েছে তাদের ছাড়ানোর জন্য আপনারা সময় পান না। এটার বিচার আপনারা পেয়ে যাবেন। আসিফ নজরুল, আপনাকে বলে রাখলাম ইনশাল্লাহ, আমি ইলিয়াস হুসাইন বেঁচে থাকি আর না থাকি, আমি আপনাকে বলে গেলাম, বাংলাদেশের মানুষ আপনাকে এর প্রাপ্য বুঝাই দিবে। আপনি হজ করতে গিয়েছেন, দেখেছেন না মানুষজন আপনাকে কি ট্রিট করেছে, কিভাবে? আপনি রাস্তাঘাটে যেখানে যাবেন সেখানে অপমানিত হবেন, শুধু টাকা পয়সা, নারী আর মদ দিয়া দুনিয়ায় সম্মানিত হইতে পারবেন না। এটার বিচার এই রাসেলদের চোখের পানির, প্রতিটা ফোঁটা চোখের পানির মূল্য আপনাকে দিতে হবে। আপনি রাসেলের বাবাকে ফিরিয়ে দিতে পারবেন আজকে যদি আপনি ওনার সহকর্মী যারা ছিল, যারা সাজার মেয়াদ শেষ হয়েছে তারা ছাড়া পায়, রাসেলের বাবা তো আজকে ছাড়া পেত, তাই না? আপনি এই কয়দিন আগে দিলেন না কেন? এই 6 মাস আপনি কি করলেন? এটা তো একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেও তো একটা কিছু করা যেত, যে শেখ হাসিনার মামলায় যারা ছিল তারা সব নির্দোষ, আমরা নতুন করে বিচার, আপনি আটকে রাখতেন তাদেরকে। আবার যারা আপনি সময় নিতেন, ওকে ঠিক আছে আমরা 1 মাস তদন্ত করবো, 1 মাস তদন্ত করে 2 মাস তদন্ত করে তারপরে দেখবো যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দেবো। আপনি হাসিনার সেই বিচারের কন্টিনিউশন আপনি চালিয়ে যাচ্ছেন। হাসিনার সবকিছু মানেন, খালি হাসিনার সংবিধানটা মানেন না। ওর সংবিধান ভায়োলেট করে আপনি এসে রাজা হয়ে গেলেন। আপনি কোন সংবিধানের কোন আইন অনুযায়ী আপনি করেছেন এই সরকার গঠন করেছেন? শেখ হাসিনাকে কোন আইনে আপনি অপসারণ করেছেন, বরখাস্ত করেন, কোন আইনে? আপনি আজকে আইন দেখান, বিডিআর এনামুলের ছেলে তারপরে গিয়ে ছবি তুলে দেখে সেই ছবি আপনি ডিলিট করে দেন, আইন দেখান আমাদেরকে। আমি খুব সুস্থ মাথায়, খুব সজ্ঞানে আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যেতে চাই, বিডিআরের সৈনিকদেরকে অতি দ্রুত, আজকেও যদি নাকি কাউকে জামিনের বাইরে রাখা হয়, অতি দ্রুত যদি নাকি এই শেখ হাসিনার এই মামলা বাতিল করে নতুন মামলা, নতুন কমিশন, নতুন তদন্তের আওতায় নিয়ে যাওয়া না হয়, তাহলে এমন পরিস্থিতি তৈরি করা হবে যেই পরিস্থিতি সামাল দেওয়া আপনাদের জন্য কষ্টকর হবে। মনে করার কোনো কারণ নাই, কোনো ধরনের খারাপ পরিস্থিতি হলে ভারত কিংবা আওয়ামী লীগ কোনো সুযোগ যদি নেওয়ার সুযোগ পায়, সেটাতে শুধুমাত্র আমি ক্ষতিগ্রস্ত আপনি হবেন আসিফ নজরুল। আপনার সাথে যারা যেসব লোকজন নিয়ে এখন নানান জায়গায় তদবির বাণিজ্য করে শত শত হাজার হাজার কোটি টাকা কামাচ্ছেন, কেউ কিন্তু রক্ষা পাবেন না। অতএব পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবেন না। খুব ঠান্ডা মাথায় বলে দিয়ে গেলাম আজকে, বিডিআরের এই মামলার নতুন কমিশন অনুযায়ী তদন্ত করতে হবে, মামলা পরিচালনা করতে হবে, পেছনের মামলার সব কার্যক্রম বাতিল করতে হবে এবং সেটা অতি সত্বর করতে হবে। আমরা যেই সাধারণ এই মানুষগুলো আজকে ভিডিওটা দেখছে, আপনারা যারা এখন দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শুরু থেকে দেখেন। আমরা প্রায় 42 মিনিট এখানে কথা বলেছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মানুষের কি চাওয়া। আমার সাথে এখন যিনি আছেন, যারা শুরু থেকে দেখেন নাই তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, উনি হচ্ছেন বিডিআর সদস্য জনাব এনামুল হক, তিনার সন্তান। এনামুল হক আজকে সকাল 7টায় মারা গিয়েছেন এবং উনি 10 বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। আরও 7 বছর আগে ওনার সাজার মেয়াদ শেষ হয়েছে, তারপরেও তাকে ছাড়া হয়নি, তিনি বন্দী অবস্থায় আজকে সকালে মারা গেছেন। এই বিচার বাংলাদেশের মানুষের কাছে দিয়ে গেলাম, আপনারা এটার বিচার করবেন। আল্লাহ হাফেজ।